আসসালামু আলাইকুম বন্ধুরা, হারিয়ে যাচ্ছি গল্পের দুনিয়ায় চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। তামান্না পরী ও ইমরান ভাইয়ের দ্বিতীয় পর্বের গল্প নিয়ে আমরা আবার হাজির হয়েছি। যারা প্রথম পর্বটি এখনও শোনেননি তারা জলদি এই চ্যানেলে গিয়ে শুনে আসুন। তাহলে চলুন গল্পে ফিরে যাওয়া যাক। অফিস শেষ করে রাতে বাড়ি ফিরে বোন সোনিয়াকে গল্প শোনানোর পর আমি আমার ঘরে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর হঠাৎ দেখি জানালার বাইরে আকাশ থেকে নূরের মতো একটা উজ্জ্বল আলো আসছে। আলোটা দেখেই আমি বুঝতে পারলাম এটা নিশ্চয়ই আমার বন্ধু পক্ষীরাজ ঘোড়া। আমি জলদি জানালার পাশে গেলাম। ততক্ষণে ও জানালার কাছে এসে আমাকে ফিসফিস করে ডাকছে, চলে আসো বন্ধু। আমি আর দেরি না করে জানালার গলিয়ে ওর পিঠে উঠে বসলাম। ও সাথে সাথে ডানা মেলে উড়াল দিল এবং আমাকে নিয়ে ঠিক সেই পাহাড়ের চূড়ায় এসে নামল যেখানে আমরা গতকাল রাতে এসেছিলাম। সেখানে গিয়ে দেখি তামান্না পরী পাহাড়ের চূড়ায় চুপচাপ বসে আছে। আমরা মাটিতে নামতেই আমি জেনারেটরের পিঠ থেকে নেমে পড়লাম। আচ্ছা বন্ধুরা, যারা এখনও চেনেন না জেনারেটরকে, তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি। জেনারেটর হল তামান্না পরীর নিজের জাদুকরী পক্ষীরাজ ঘোড়া। আর তামান্না পরী কেন আমাকে সাহায্য করছে, যারা জানেন না তাদের বলছি। একদিন রাতে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে নির্জন পুকুরে এই মেয়েটাকে স্নান করতে দেখে আমি তাকে একটা তোয়ালে আর ড্রেস এগিয়ে দিয়ে হেল্প করেছিলাম। পুরো রহস্যটা জানতে আপনারা অবশ্যই প্রথম পর্বটি দেখে নেবেন। এবার গল্পে ফিরি। ঘোড়া থেকে নেমে আমি তামান্না পরীর কাছে গেলাম। তামান্না তখন খুব গম্ভীর মুখে আমার দিকে তাকিয়ে বলল, ইমরান, আজ আমাদের কাজটা কিন্তু ভীষণ জটিল আর বিপজ্জনক হতে যাচ্ছে। আমার কথাগুলো খুব মন দিয়ে শোনো। আমি মাথা নেড়ে রাজি হয়ে গেলাম। ও তখন বলতে লাগল, এই যে 3টি চাবি আমরা সংগ্রহ করেছি, এদের কোনোভাবেই একসাথে স্পর্শ করানো যাবে না। এই কারণেই চাবি 3টি আলাদা জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল, যাতে কোনোদিন এদের একে অপরের সাথে ছোঁয়া না লাগে। যদি কোনোভাবে এই 3টি চাবি একসাথে টাচ হয়ে যায়, তবে এখান থেকে এমন একটা মারাত্মক বিষ ছড়াবে যে এই পাহাড়ের যত দূর পর্যন্ত গাছপালা আর পশুপাখি আছে সব ধ্বংস হয়ে যাবে। শুধু তা নয়, সেই বিষের প্রভাবে আমরা সবাই মারা যাব, সে পরী হোক আর মানুষ হোক, কেউই বাঁচবে না। তাই একটা চাবি এখন থেকে তোমার কাছে রাখো, আর একটা চাবি আমি আমার কাছে রাখছি। আমি তখন অবাক হয়ে জিজ্ঞেস করলাম, চাবি দুটো তো আমরা নিলাম, কিন্তু 3 নম্বর চাবিটা জেনারেটরকে কিভাবে দেবে? আরও বা ওটা কিভাবে ধরে রাখবে? তামান্না পরী তখন একটু মুচকি হেসে বলল, এটা কোনো কঠিন বিষয় নয়, জেনারেটরের গলায় চাবির রিংটা ঝুলিয়ে দিলেই কোনো সমস্যা হবে না। আমি তামান্নার কথা মতো 3 নম্বর চাবিটা নিয়ে সাবধানে জেনারেটরের গলায় সুন্দর করে ঝুলিয়ে দিলাম। এরপর তামান্না পরী আমাদের দিকে তাকিয়ে আরও অনেক গভীর আর গোপন রহস্যের কথা বলতে শুরু করল। বন্ধুরা, তামান্না পরী ইমরানকে আর কি রহস্যের কথা জানাল? আর চাবিগুলো নিয়ে তারা কি শেষ পর্যন্ত সেই জাদুর বইটা উদ্ধার করতে পারবে, নাকি জেনারেটরকে নিয়ে কোনো নতুন বিপদে পড়বে ইমরান? সব জানতে হলে চোখ রাখুন আমাদের হারিয়ে যাচ্ছি গল্পের দুনিয়ায় চ্যানেলের ঠিক পরের পর্বে। আজ এখানে। তামান্না পরী তখন আমার দিকে তাকিয়ে গভীর গলায় বলতে লাগল, ইমরান, এই চাবিগুলো যে জাদুর বইটার রক্ষাকবচ, সেই বইটার নাম হল দিলরুবা দর্পণ। এই বইটির ভেতরে এমন কিছু প্রাচীন মন্ত্র আছে যা দিয়ে যে কোনো কালো জাদু এক পলকে ধ্বংস করে দেওয়া যায়। কিন্তু সমস্যা হল, তোমার চাচাতো ভাই যে তান্ত্রিকের কাছে গেছে, সেই তান্ত্রিক একা নয়। তারা আসলে 10 জন ভাই, যারা কুখ্যাত 10 পিশাচ নামে পরিচিত। তারা প্রত্যেকেই এক একটি অশুভ শক্তির প্রতীক। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে ওরা কি এই চাবিগুলোর কথা জানে? তামান্না মাথা নেড়ে বলল, হ্যাঁ জানে। তারা মূলত এই 3টি চাবি খুঁজছিল। চাবি 3টি এক করতে পারলে তারা এক ভয়ঙ্কর দানবকে জাগিয়ে তুলতে পারবে, যার নাম রক্তমুখ। সেই দানব জাগ্রত হলে পুরো পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে। আর সেই দানবকে আটকানোর একমাত্র উপায় হল ওই জাদুর বইয়ের প্রথম পৃষ্ঠার মন্ত্রটি পড়া। আমি জেনারেটরের গলায় ঝোলানো চাবিটার দিকে তাকিয়ে বললাম, কিন্তু তামান্না, চাবিগুলো আলাদা রাখলেও সেই জাদুর বইটা আছে কোথায়? তামান্না পরী একটু এগিয়ে এসে ফিসফিস করে বলল, বইটা আছে এক মায়াবী প্রাসাদে, যা মাটির নিচে লুকিয়ে আছে। সেই প্রাসাদের চারপাশ পাহারা দিচ্ছে জল্লাদ বাদুড়ের দল। তারা মানুষের গন্ধ পেলেই আক্রমণ করে। আর সবচেয়ে বড় রহস্য হল, সেই প্রাসাদে ঢুকতে হলে আমাদের এই 3টি চাবিকে 3টি আলাদা দরজায় একসাথে একই সেকেন্ডে ঘোরাতে হবে। যদি একজনও 1 সেকেন্ড দেরি করে, তবে পুরো প্রাসাদটি মাটির নিচে ধসে যাবে আর আমরা চিরদিনের জন্য সেখানে বন্দী হয়ে যাব। এই কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে এল। জেনারেটর তখন তার ডানা দুটো একটু ঝাপটে বাংলায় বলল,
চিন্তা করো না ইমরান, আমি আমার ডানার গতি দিয়ে ঠিক সময়ে দরজায় চাবি পৌঁছে দেব। তামান্না পরি তখন আমার হাতটা ধরে বলল, ইমরান, আমাদের হাতে আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে। সকালে সূর্য ওঠার আগেই আমাদের সেই মায়াবী প্রাসাদের মূল ফটকে পৌঁছাতে হবে। আর মনে রেখো, পথে যাই ঘটুক না কেন, কেউ কারো চাবি স্পর্শ করবে না। আমরা তিনজন আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সেই রহস্যময় প্রাসাদের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হলাম। বন্ধুরা, ইমরান কি পারবে ঠিক সময়ে দরজায় চাবি ঘোরা? আমি আর তামান্না পরি জেনারেটরের পিঠে উঠে বসলাম। জেনারেটর তার শক্তিশালী ডানা দুটি মেলে দিয়ে এক ঝটকায় আকাশের বুকে উড়াল দিল। মেঘের ওপর দিয়ে তীব্র গতিতে ছুটে আমরা অবশেষে সেই মায়াবী প্রাসাদের সামনে এসে পৌঁছালাম। প্রাসাদটি দেখতে যেমন প্রাচীন, তেমনি অদ্ভুত এক মায়াজালে ঘেরা ছিল। জেনারেটর মাটিতে এসে নামতেই আমি ওর পিঠ থেকে লাফিয়ে নামলাম। আমার ঠিক পেছনেই বসেছিল তামান্না পরি, সে ও চট করে নেমে এল। আমাদের সামনে তখন সেই তিনটি বিশাল রহস্যময় দরজা দাঁড়িয়ে আছে, যেগুলোর ভেতরে লুকিয়ে আছে আসল জাদুর বই, দিলরুবা দর্পণ। আমাদের হাতে এক সেকেন্ডও সময় ছিল না। তামান্নার কথা মতো আমরা তিনজন তিনটে দরজার সামনে পজিশন নিলাম। জেনারেটর তার মুখের সাহায্যে নিজের গলার চাবিটি ধরল, তামান্না তার চাবিটি নিল, আর আমি আমার হাতের হীরের মতো চকচকে চাবিটা দরজার ছিদ্রে ঢোকালাম। আমরা মনে মনে কাউন্টডাউন করলাম, 1, 2, 3। ঠিক একই সেকেন্ডে আমরা তিনজন একসাথে চাবি তিনটি ঘুরিয়ে দিলাম। সাথে সাথে এক বিকট শব্দ করে তিনটি দরজাই একসাথে খুলে গেল এবং পুরো প্রাসাদের মায়াজালটি কেটে গেল। কোনো বিষাক্ত ধোঁয়া ছড়াল না বা প্রাসাদটি ধসে পড়ল না। আমরা প্রথম ধাপে সফল হলাম। দরজা খোলার সাথে সাথেই ভেতরের কক্ষ থেকে এক জাদুকরী সোনালি আলো বের হয়ে চারপাশ উজ্জ্বল করে তুলল। ঘরের ঠিক মাঝখানে একটি পাথরের বেদির ওপর রাখা ছিল সেই কাঙ্ক্ষিত জাদুর বই। বইটির চারপাশ থেকে এক পবিত্র আভা ছড়াচ্ছিল। তামান্না পরি খুশিতে হাততালি দিয়ে বলল, ইমরান, আমরা পেরেছি। চাবিগুলো সঠিক সময়ে ঘোরানোর কারণে অশুভ শক্তি আর এই বইটিকে স্পর্শ করতে পারবে না। আমি ধীর পায়ে এগিয়ে গিয়ে বেদির ওপর থেকে বইটা হাতে নিলাম। বইটা স্পর্শ করা মাত্রই আমার শরীরের সব ক্লান্তি দূর হয়ে গেল এবং মনের ভেতর এক নতুন সাহসের সঞ্চার হল। জেনারেটরও খুশিতে তার ডানা ঝাপটাতে লাগল। কিন্তু আমরা জানতাম, বইটা উদ্ধার হলেও তান্ত্রিক ও তার দলবলকে পুরোপুরি থামানোর কাজ এখনও বাকি। তামান্না পরি বইয়ের প্রথম পাতাটি উল্টে মন্ত্রগুলো দেখতে লাগল, যাতে আমরা পরবর্তী লড়াইয়ের জন্য প্রস্তুত হতে পারি। বইটা নিয়ে যখন আমরা আনন্দ করছি, তখনই ঘটল সেই চরম দুর্ঘটনা। প্রাসাদ থেকে বের হয়ে আসার সময় হঠাৎ পেছন থেকে অন্ধকারের মধ্য থেকে কে যেন এসে তামান্না পরির মাথায় জোরে একটা আঘাত করল। আঘাতের চোটে তামান্না পরি মাটিতে লুটিয়ে পড়ল, আর সেই অজ্ঞাত শত্রুটি পলকের মধ্যে সেখান থেকে পালিয়ে গেল। পক্ষীরাজ ঘোড়া জেনারেটর তখন সতর্ক হয়ে এদিক ওদিক তাকিয়ে দেখল, কিন্তু আশেপাশে কেউ নেই। জেনারেটর তখন বেশ ঘাবড়ে গিয়ে আমাকে বলল, ইমরান, তুমি মালকিনকে নিয়ে তাড়াতাড়ি পিঠে ওঠো। এখান থেকে জলদি যেতে হবে, না হলে বড় বিপদ। আমি তখন তামান্নাকে অনেকবার ডাকলাম, ঝাঁকুনি দিলাম, কিন্তু ও কোনো সাড়া শব্দ দিল না। বুঝলাম, ও মারাত্মক আঘাতে অজ্ঞান হয়ে গেছে। এখানে এক মুহূর্ত থাকা মানেই বিপদ। তাই আর কোনো উপায় না পেয়ে আমি ওকে কোলে তুলে নিলাম। তাকে ঘোড়ার পিঠের ওপর সাবধানে বসিয়ে আমি নিজে উঠলাম। কিন্তু ও অজ্ঞান থাকায় ওর মাথাটা বারবার ভারসাম্য হারিয়ে আমার কাঁধের ওপর চলে আসছিল। আমি জেনারেটরকে বললাম, একটা গামছা বা কাপড় হলে ভালো হতো, ওকে আমার সাথে বেঁধে নিতাম, না হলে ও তো পড়ে যাবে। জেনারেটর তখন বুদ্ধি করে তার জাদুকরি পা দিয়ে একটা কোণ স্পর্শ করতেই অলৌকিকভাবে একটা শক্ত গামছা পেয়ে গেল। ও বলল, এই নাও ইমরান গামছা। আমি তখন ওই গামছাটা দিয়ে তামান্নাকে আমার সাথে বেশ শক্ত করে বেঁধে নিলাম, যাতে ও পড়ে না যায়। ওর মাথাটা আমার কাঁধে থাকল, আর দুই হাত রইল অবশ হয়ে। আমি জেনারেটরকে বললাম, এখন চলো তাড়াতাড়ি। জেনারেটর মাথা নেড়ে সায় দিয়ে এক ঝটকায় আকাশের বুকে উড়াল দিল। আমরা আবার সেই নিরাপদ পাহাড়ে ফিরে আসলাম। সেখানে তামান্নাকে শুইয়ে দিয়ে আমি আশেপাশে পানি খুঁজতে লাগলাম এবং ভাগ্যবশত কিছুটা পানি পেয়েও গেলাম। সেই পানি নিয়ে এসে যখন ওর মুখে চোখে ছিটিয়ে দিতে লাগলাম, ও তখন আস্তে আস্তে চোখ মেলল। কিন্তু চোখ মেলেই ও চারদিকে অদ্ভুতভাবে তাকিয়ে অবুঝের মতো বলে উঠল, আমি কে? আমি এখানে কেন? ওর কথা শুনে আমি তো পুরো অবাক। আমি জেনারেটরকে জিজ্ঞেস করলাম, আরে এটা কি হলো? জেনারেটর তখন মাথায় হাত দিয়ে হতাশ গলায় বলল,
যা ভাবছিলাম তা হয়েছে। মালকিনের মাথায় অত জোরে আঘাত লাগার কারণে ও নিজের স্মৃতিশক্তি পুরোপুরি হারিয়ে ফেলেছে। এখন আমি পরীদের রাজার কাছে গিয়ে কি জবাব দেব? আমি চিন্তিত হয়ে বললাম, এখন তাহলে ওর কি হবে? রাজামশাই জানতে পারলে তো আমাদের সবাইকে শাস্তি দেবেন, বিশেষ করে তোর তো ওকে পাহারা দেওয়ার কথা ছিল। জেনারেটর তখন একটু ভেবে বলল, একটা সুবিধার কথা হল, মালকিন আসার সময় রাজামশাইকে বলে এসেছিল যে ও 1 মাসের জন্য রাজ্যের বাইরে যাচ্ছে, এমনকি এর চেয়ে বেশি সময়ও লাগতে পারে। রাজামশাই তাতে রাজি হয়েছিলেন, কিন্তু এখন এই অবস্থায় ওকে যদি আমি আমাদের রাজ্যে নিয়ে যাই তবে রাজা আমাকে আস্ত রাখবেন না। এখন মালকিনকে কোথায় রাখব আর কিভাবে ওর চিকিৎসা করব? আমি তখন একটু চিন্তা করে একটা দারুণ আইডিয়া পেলাম। জেনারেটরকে বললাম, একটা বুদ্ধি আছে। তামান্না পরী আমাদের বাড়িতে আমার মায়ের সাথে থাকবে। আমি মাকে গিয়ে বলবো যে এই মেয়েটা রাস্তায় এভাবে আহত অবস্থায় পড়েছিল, এর মাথায় আঘাত লাগার কারণে স্মৃতিশক্তি হারিয়ে গেছে, নিজের নাম ঠিকানা কিছুই বলতে পারছে না। এভাবে বললে মা দয়াপরশ হয়ে ওকে বাড়িতে রাখতে রাজি হয়ে যাবে, আর তুই প্রতি রাতে আমাদের বাড়ির জানালার কাছে আসবি। কোনো উপায় বা স্মৃতিশক্তি ফেরানোর ওষুধ পেলে আমাকে বলবি। আমার এই বুদ্ধিতে জেনারেটর রাজি হয়ে গেল। ও বলল, ঠিক আছে ইমরান, এটাই এখন একমাত্র পথ। তোমরা আমার পিঠে ওঠো, আমি তোমাদের বাড়িতে পৌঁছে দিচ্ছি। আমরা যখন আবার ঘোড়ার পিঠে উঠতে গেলাম, তামান্না তখন একদৃষ্টিতে ভয়ার্ত চোখে আমার দিকে তাকিয়ে রইল। ও ভয়ে গুটিসুটি মেরে বলতে লাগল, না, আমি কোনো পরী নই, আমাকে ছেড়ে দাও, আমার কোনো ক্ষতি করো না। আমি তখন ওকে শান্ত করার জন্য নরম গলায় বললাম, তোমার কোনো ক্ষতি করব না, তুমি একজন খুব ভালো পরী। মাথায় আঘাত লাগার কারণে তুমি এখন কিছু মনে করতে পারছ না, তাই এমন লাগছে, ভয় পেও না। আমার কথায় ও একটু শান্ত হল এবং ঘোড়ার পিঠে উঠল। আমি আবার ওকে গামছা দিয়ে আমার সাথে বেঁধে নিলাম, কারণ ও যদি হঠাৎ চলন্ত অবস্থায় ভারসাম্য হারায় তবে এত ওপর থেকে নিচে পড়ে যাবে। আমি ওর সামনে বসলাম আর ও পেছন থেকে আমাকে শক্ত করে ধরে রইল। পক্ষীরাজ ঘোড়াটি যখন প্রচণ্ড বেগে আকাশে উঠতে শুরু করল, তামান্না তখন উচ্চতার ভয়ে চিৎকার করতে লাগল, বাঁচাও, বাঁচাও। আমি তখন পেছন ফিরে বললাম, একদম ভয় পেও না, তোমাকে কেউ কিছু করবে না, আমি আছি তো। আমার আশ্বাসে ও ধীরে ধীরে শান্ত হল। কিছুক্ষণের মধ্যেই জেনারেটর উড়তে উড়তে এসে আমাদের বাড়ির জানালার পাশে থামল এবং আমরা খুব সাবধানে আমার ঘরের ভেতর নেমে পড়লাম। আমি তামান্নাকে আমার রুমে নামিয়ে বললাম, তুমি এখানে একটু বসো, আমি জেনারেটরের সাথে কথা বলে আসছি। ও আলতো করে মাথা নেড়ে সায় দিল। আমি তখন জানালার পাশে জেনারেটরের কাছে গিয়ে ফিসফিস করে বললাম, দোস্ত, ও যদি এখন আমার ঘরে এভাবে থাকে আর সকালবেলা মা বাবা হুট করে রুমে চলে আসে তবে তো তারা অনেক খারাপ ভাববে, মনে করবে আমি বাইরের কোনো মেয়েকে ঘরে এনে লুকিয়ে রেখেছি। এখন কি করা যায় বলো তো? জেনারেটর একটু ভেবে বলল, একটা আইডিয়া আছে। আমি আমার জাদুকরী শক্তি দিয়ে এই রুমেই থাকব। আমি মালকিনকে আর নিজেকে পুরোপুরি অদৃশ্য করে রাখব। তুমি ছাড়া এই ঘরের আর কেউ আমাদের দেখতে পাবে না, মা বাবা রুমে এলেও টের পাবে না। আমি ওর এই বুদ্ধিতে স্বস্তির নিঃশ্বাস ফেলে রাজি হয়ে গেলাম। জেনারেটর ঠিক তেমনটাই করল। এক পলকে ও নিজে এবং তামান্না ঘরের সবার চোখের আড়ালে চলে গেল, শুধু আমি তাদের স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। এভাবে আমরা 3 জন এক ঘরেই রয়ে গেলাম। সারা রাত এত ধকল গেছে যে আমার চোখে প্রচণ্ড ঘুম জড়ো হয়েছিল। আমি তামান্নাকে ইশারা করে বললাম, তুমি বিছানায় গিয়ে শুয়ে পড়ো। ও কোনো কথা না বাড়িয়ে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সত্যি বলতে চাঁদের আলোয় ওর ঘুমন্ত মায়াবী চেহারাটা এত সুন্দর লাগছিল যে কেউ দেখলে মুগ্ধ হতে বাধ্য। আমি আর কথা না বাড়িয়ে আলমারি থেকে একটা চাদর আর বালিশ বের করে মেঝেতে বিছানা পাতলাম। তারপর ক্লান্ত শরীর নিয়ে নিচে শুয়ে পড়লাম এবং চোখের পলকে গভীর ঘুমে তলিয়ে গেলাম। সকালবেলা বোন সোনিয়া বাইরে থেকে দরজায় ধাক্কা দিয়ে বারবার ডাকছিল। রাতে ঘুমানোর আগে আমি ভেতর থেকে দরজা লক করে দিয়েছিলাম। ও বাইরে থেকে চেঁচিয়ে বলল, দাদা, দরজা খোল। তুই দরজা দিয়েছিলিস কেন রে? ভেতরে কেউ আছে নাকি? আমি দরজাটা খুলে দিয়ে স্বাভাবিক গলায় বললাম, না তো, কেউ থাকবে কেন? তুই নিজের চোখে দেখ ভেতরে কেউ আছে কি না। জেনারেটরের জাদুতে তামান্না আর ও নিজে তখনও অদৃশ্য ছিল, তাই সোনিয়া ঘরে ঢুকে চারদিকে তাকিয়েও কাউকে দেখতে পেল না। ও বলল, ঠিক আছে, মা তোকে ডাকছে, জলদি ফ্রেশ হয়ে নিচে চলে আয়, আমি যাচ্ছি।
আমি সোনিয়াকে বললাম, তুই যা, আমি আসছি। ও চলে যাওয়ার পর আমি নিচে গিয়ে মাকে বললাম, মা, আজ আমাকে খাবারটা ঘরেই দিয়ে আসো, একটু বেশি করে দিও। মা অবাক হয়ে বলল, কেন রে, এখানেই বসে খা না। আমি বললাম, না মা, ঘরেই খাবো, আমার একটু জরুরি কাজ আছে। মা আর কথা না বাড়িয়ে আমার ঘরে খাবারটা দিয়ে গেল। মা চলে যাওয়ার পর আমি তামান্নাকে ডাকলাম। আমার ডাকে ও একটু চমকে উঠল। ও তখন একদৃষ্টিতে আমার মুখের দিকে চেয়েছিল। আমি একটু হেসে বললাম, কি দেখছো অমন করে? যাও, তুমি ফ্রেশ হয়ে এসো, ওই দিকে ওয়াশরুম। ও মাথা নেড়ে আস্তে আস্তে ওয়াশরুমের দিকে গেল এবং চারপাশের জিনিসপত্রগুলো বেশ অবাক হয়ে দেখতে লাগল। এরই মধ্যে আমি পক্ষীরাজ ঘোড়া জেনারেটরকে ডাকলাম। ও ঘুম থেকে উঠে গা ঝাড়া দিল। আমরা দুজনে বসে আলোচনা করতে লাগলাম যে কিভাবে ওর মালকিনের স্মৃতিশক্তি আগের মতো ঠিক করা যায়, কি উপায় আছে। কিছুক্ষণ পর তামান্না ফ্রেশ হয়ে রুমে ফিরে এল। আমরা সবাই মিলে একসাথে বসে সকালের নাশতাটা ভাগ করে খেয়ে নিলাম। তামান্না কিছু মনে করতে না পারলেও আমাদের সাথে বেশ সহজ হয়ে উঠেছিল। নাশতা শেষ করে আমরা পরবর্তী পরিকল্পনার একটা খসড়া বা ব্ল্যাকলিস্ট তৈরি করতে বসলাম, যাতে তান্ত্রিকদের হাত থেকে বাঁচা যায় এবং তামান্নাকেও সুস্থ করা যায়। তামান্না তখন আমার দিকে তাকিয়ে বলল, আমার নামটা কি বললে তুমি? এই বলে ও নিজের মাথায় হাত দিয়ে চুলকাতে লাগল। আমি বললাম, তোমার নাম তামান্না। ও একটু অবাক হয়ে বলল, তামান্না? এটা আবার কেমন নাম? আমি বললাম, অত কিছু তোমাকে বুঝতে হবে না, তুমি এখন চুপ করে বসে থাকো। ও তখন মিষ্টি করে একটা হাসি দিয়ে বলল, আচ্ছা। তার কিছুক্ষণ পর জেনারেটর আমাকে ডেকে বলল, আমাকে আমাদের রাজামশাই ডাকছেন, আমি এখন তাহলে আসি, রাতে আবার ফিরে আসব। এই বলে সে সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল। জেনারেটর চলে যাওয়ার পর তামান্না ঘরের মধ্যে একভাবে আমার দিকে তাকিয়ে রইল। আমি ঠিক বুঝতে পারলাম না ও কি ভয় পাচ্ছে কি না। রুমে তখন আমরা দুজন ছাড়া আর কেউ ছিল না, তাই পরিবেশটা একটু কেমন যেন লাগায়। আমি ওকে বললাম, তুমি এখানে বসো, আমি একটু বাইরে যাচ্ছি। ও কোনো কথা বলল না, শুধু আমি ঘর থেকে বের হওয়া পর্যন্ত আমার দিকে তাকিয়ে রইল। ঘর থেকে বের হয়ে আমি বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে গেলাম, যাতে মনটা একটু হালকা হয়। আড্ডা শেষ করে দুপুরে যখন বাড়ি ফিরলাম, ঘরে ঢুকে আমার তো চক্ষু চড়ক গাছ। দেখি তামান্না আমার বাবা মায়ের ঠিক মাঝখানে সোফায় বসে আছে। ও যেহেতু অদৃশ্য ছিল, তাই বাবা মা ওকে দেখতে পাচ্ছিল না। তারা স্বাভাবিকভাবে টিভি দেখছিল, আর তামান্নাও মাঝখানে বসে বেশ মনোযোগ দিয়ে টিভি দেখছিল। দৃশ্যটা দেখে আমার বুকের ভেতর ধক করে উঠল। আমি দরজার আড়াল থেকে ওকে একটু ইশারা করলাম আমার ঘরে আসার জন্য। ও আমার ইশারা বুঝতে পারল এবং সোফা থেকে উঠে চুপচাপ আমার ঘরে চলে এল। আমি ঘরে ঢুকেই দরজাটা আটকে ওকে ফিসফিস করে বললাম, তুমি কি পাগল হয়ে গেছ? বাবা মায়ের অত কাছে গিয়ে বসেছিলে কেন? কোনোভাবে যদি জাদুর ছোঁয়া লেগে ওরা কিছু টের পেয়ে যেত, তবে তো মারাত্মক ভয় পেয়ে যেত। তামান্না তখন মাসুম একটা মুখ করে বলল, ওরা তোমার বাবা মা, আমি তো বুঝতে পারিনি। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, ঠিক আছে, আর কখনো ওদের দিকে যাবে না, দূর থেকেই দেখবে। ও মাথা নেড়ে বলল, আচ্ছা ঠিক আছে। ওর ওই সরলতা দেখে আমার রাগটা জল হয়ে গেল। আমি একটু নরম গলায় ওকে বললাম, শোনো, তুমি এটাকে নিজের ঘর মনে করো, তোমার যা যা লাগবে আমাকে নির্দ্বিধায় বলবে, আমি সব এনে দেব। আমার কথা শুনে ও মিষ্টি করে হেসে কপালে হাত ঠেকিয়ে বলল, ঠিক আছে। ওর এই অদ্ভুত সুন্দর ভঙ্গি দেখে আমি আর কথা বাড়ালাম না। তারপর গামছাটা নিয়ে সোজা গোসল করতে চলে গেলাম। আমি বাথরুমে যাওয়ার জন্য পা বাড়াতেই ও হুট করে, আমিও যাব বলে লাফাতে শুরু করল। আমি নিজের মাথায় হাত দিয়ে বেশ অবাক হয়ে ওকে বোঝালাম, আরে শোনো, তুমি আলাদাভাবে যাবে আর আমি আলাদাভাবে যাব। আমরা দুজনে কখনো একসাথে গোসল করতে পারি না। আমার কথা শুনে ও বাচ্চাদের মতো কেঁদে ফেলল আর বলল, না, আমি তোমার সাথেই যাব, আমাকে গোসল করিয়ে দাও। ও তো স্মৃতিশক্তি হারিয়েছে, তাই কোনটা ঠিক আর কোনটা ভুল সেই সামাজিক নিয়মগুলো একদমই বুঝতে পারছে না। কিন্তু পরিস্থিতি সামলানোর জন্য আমি ওকে একটু কড়া করে বকা দিলাম। বকা খেয়ে ও মন খারাপ করে খাটের ওপর জোরে ধপাস করে বসে পড়ল। আমি বুঝতে পারলাম ও খুব রাগ করেছে, কিন্তু আমার তো কিছু করার ছিল না। তারপর আমি নিজে দ্রুত গোসল শেষ করে ঘরে ফিরে এলাম। ও তখনও মুখ ফুলিয়ে বসে আছে। আমি ওকে বললাম, এখন আমার গোসল শেষ, এবার তুমি যাও। ও মুখ ঘুরিয়ে বলল, না, আমি করব না, তুমি ভালো না, তুমি পচা।
আমি তখন বেশ মিষ্টি করে বুঝিয়ে বললাম, দেখো, একটা ছেলে আর একটা মেয়ে কখনো একসাথে গোসল করতে পারে না, এটা নিয়ম। এখন তুমি লক্ষ্মী মেয়ের মতো যাও তো, আর রাগ করে থেকো না প্লিজ। তাতেও ও নড়ছিল না। তখন আমি বুদ্ধি খাটিয়ে বললাম, তুমি যদি এখন কথা শোনো তবে তোমার জন্য একটা গিফট আছে। গিফট শব্দটা শুনে ও আমার দিকে বড় বড় চোখ করে তাকাল এবং বলল, গিফট? সেটা আবার কি? আমি হাসলাম, হায় রে, গিফট বোঝো না? যেটাকে সারপ্রাইজ বলে, আর কি? ও আবার জিজ্ঞেস করল, সারপ্রাইজটা আবার কি? আমি নিজের মাথায় হাত দিয়ে ভাবলাম, স্মৃতিশক্তি হারিয়ে এ তো পুরো বাচ্চা হয়ে গেছে। আমি বললাম, আচ্ছা, এটাও বোঝো না? তার মানে আমি তোমাকে সুন্দর একটা জিনিস কিনে দেব, ওটাকেই গিফট বলে। ও তখন খুশি হয়ে বলল, আচ্ছা। অবশেষে ও রাজি হয়ে গোসলের জন্য পা বাড়াল। তবে যাওয়ার আগে ও আমাকে আঙুল উঁচিয়ে সতর্ক করে বলল, দেখবা না কিন্তু। আমি কানে হাত দিয়ে বললাম, ছি ছি, আমি দেখতে যাব কেন? আমি তো ঘর থেকেই চলে যাচ্ছি। তুমি ঘরের দরজা ছিটকিনি লাগিয়ে দাও, আর বাথরুমের ছিটকিনিও ভালো করে আটকে নাও। ও মাথা নেড়ে ঠিক তা-ই করল। ও দরজা লক করার পর আমি ঘর থেকে বের হয়ে বারান্দার দিকে চলে গেলাম, যাতে ও নিশ্চিন্তে ফ্রেশ হতে পারে। আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম আর মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। স্মৃতিশক্তি হারিয়ে তামান্না যেভাবে একদম বাচ্চার মতো আচরণ করছে, ওকে সামলানো সত্যিই একটা বড় যুদ্ধ। কিন্তু ওর এই অবুঝ আর সরল মনটার জন্য আমার মায়াও লাগছিল। খানিকক্ষণ পর বাথরুমের দরজা খোলার শব্দ হল। ও ফ্রেশ হয়ে ঘর থেকে আমাকে ডাকল, এই যে, আমার গোসল শেষ, এবার তোমার গিফটটা দাও। আমি ঘরে ঢুকে দেখি ও চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে মুছতে খাটের ওপর পা ঝুলিয়ে বসে আছে। ভেজা চুলে ওকে আরও অনেক বেশি নিষ্পাপ লাগছিল। আমি আলমারি খুলে কাল রাতে সোনিয়ার জন্য কেনা একটা নতুন ডায়েরি আর একটা রঙিন কলম বের করে ওর হাতে দিলাম। ও ডায়েরিটা হাতে নিয়ে উল্টেপাল্টে দেখল, তারপর ওটার সুঘ্রাণ নিয়ে বলল, বাহ, এটা তো খুব সুন্দর, কিন্তু এটা দিয়ে আমি কি করব? আমি ওর পাশে বসে বললাম, এটা তোমার নতুন জীবনের খাতা। এখানে তুমি রোজ নতুন নতুন যা দেখবে, যা ভালো লাগবে তা লিখে রাখবে। আর যখন তোমার পুরনো সব কথা মনে পড়ে যাবে, তখন এগুলো পড়ে দেখবে। ও কলম দিয়ে ডায়েরির পাতায় আঁকিবুকি করতে করতে খুশিতে আমায় জড়িয়ে ধরতে গেল, কিন্তু আমি আলতো করে ওকে থামিয়ে দিয়ে বললাম, আরে আবার, বলেছি না একটু দূরত্ব রাখতে হবে। ও একটু জিভ কেটে হেসে বলল, ধুর, খালি তোমার নিয়ম আর নিয়ম। আচ্ছা, এখন বলো দুপুরে কি রান্না হয়েছে? আমার কিন্তু খুব খিদে পেয়েছে। আমি ওর পেটে হাত দিয়ে হাসলাম। ও অদৃশ্য অবস্থায় মায়ের রান্নাঘর থেকে খাবার চুরি করে খাওয়ার প্ল্যান করছিল কি না তা কে জানে। আমি বললাম, চলো, আজ আবার মায়ের হাতের স্পেশাল রান্না লুকিয়ে লুকিয়ে তোমার এই ঘরে এনে আমরা দুজনে জমিয়ে খাব। আমার কথা শুনে তামান্না খুশিতে হাততালি দিয়ে উঠল। তামান্না খুশিতে নাচতে নাচতে বলল, কি মজা, কি মজা, চুরি করে রান্না খাব। আমি হেসে ফেলে বললাম, আরে পাগলি, রান্না না, খাবার বলা হয়। ও বলল, যাই হোক, একটা হলো। তারপর ও খাবার জন্য ছটফট করতে লাগল। নিজে নিজে খাওয়ার জন্য প্রস্তুত হতেই আমি বললাম, তুমি বসো, আমি মায়ের কাছ থেকে খাবার নিয়ে আসছি। ও রাজি হল। আমি নিচে রান্নাঘরে মায়ের কাছে গিয়ে বললাম, মা, আমাকে ভাত দাও। মা তখন তরকারির ডেকচির দিকে তাকিয়ে একটু অবাক হয়ে বলল, দিচ্ছি দাঁড়া। কিন্তু কি জানি রে ইমরান, আজকে রান্নার সময় কেমন যেন আন্দাজ ভুল হলো, তরকারি একটু কম পড়েছে মনে হচ্ছে। আমি মনে মনে হাসলাম, কারণ দুপুরে তো তামান্না অদৃশ্য হয়ে কিছুটা খাবার সাবার করে দিয়েছিল। আমি মুখে গম্ভীর ভাব করে মায়ের মাথায় হাত বুলিয়ে বললাম, তোমার হয়তো আন্দাজ ভুল হয়েছিল মা, তাই একটু শর্ট পড়েছে। সমস্যা নাই, যা আছে অল্প করেই দাও, অসুবিধা নেই। মা বলল, হতে পারে। তারপর মা আমাকে প্লেটে ভাত তরকারি বেড়ে দিল। আমি খাবারটা নিয়ে চট করে নিজের ঘরে চলে এলাম। ঘরে এসে তামান্নাকে দিতেই ও খুব মজা করে খেতে লাগল। এক একটা তরকারি মুখে দিচ্ছে আর অবুঝের মতো জিজ্ঞেস করছে, এটার নাম কি, ওটার নাম কি। আমিও হাসি মুখে এক এক করে সবকিছুর নাম উত্তর দিতে লাগলাম। খেতে খেতে ও হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম ইমরান। ও চোখ কপালে তুলে বলল, ইমরান? ইমরান আবার কেমন নাম? আমি হেসে বললাম, সে কি, নাম আবার কেমন হবে? ওসব তোমাকে বুঝতে হবে না, তুমি চুপচাপ খাও। ও তখন মাথা নেড়ে বলল, ও
ও আচ্ছা, ঠিক আছে, এই বলে ও আমার সাথে বসেই শান্ত হয়ে খাওয়া শেষ করতে লাগল। এরপর আস্তে আস্তে 5টা দিন কেটে গেল, কিন্তু এই 5 দিনে আমার শরীরটা কেমন যেন দিন দিন আরও খারাপ হতে লাগল। আমি বুঝতে পারলাম তান্ত্রিকদের সেই কালো জাদুর অশুভ প্রভাব এবার সরাসরি আমার ওপর পড়তে শুরু করেছে। শরীরটা ভীষণ দুর্বল লাগছিল, আর মাঝে মাঝেই মাথাটা ঝিমঝিম করে উঠছিল। আমি এই সমস্যার সমাধানের জন্য বেশ কয়েকজন অভিজ্ঞ মানুষের কাছে গেলাম, কিন্তু কেউ এর কোনো সঠিক সমাধান করতে পারল না। আজ রাতেও যথারীতি আমার জানালার পাশে পক্ষীরাজ ঘোড়া জেনারেটরের আগমন ঘটল। ও ঘরে আসতেই আমি আর নিজের ভেতরের কষ্টটা চেপে রাখতে পারলাম না। আমি ওকে আমার শরীরের অবস্থা এবং কালো জাদুর প্রভাবের কথা সব খুলে বললাম। সব শুনে জেনারেটর গম্ভীর গলায় বলল, ইমরান, আর একদম সময় নষ্ট করা যাবে না। এখন আমাদের যা করার নিজেদেরই করতে হবে। তুমি কি প্রস্তুত? আমি দুর্বল শরীর নিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে বললাম, হ্যাঁ, আমি রাজি। এরপর আমরা সেই উদ্ধার করা জাদুর বইটা নিয়ে বসলাম। কিন্তু বইটা খুলে পাতা ওল্টাতেই আমার মাথা আরও ঘুরে গেল। আমি সেখানে লেখা কোনো একটা অক্ষরও বুঝতে পারলাম না, কারণ পুরো বইটাই কোনো এক অদ্ভুত এবং প্রাচীন ভাষায় লেখা ছিল। আমি হতাশ হয়ে জেনারেটরকে বললাম, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না রে। জেনারেটর তখন বলল, চলো, বইটা আমার সামনে ধরো, দেখি আমি পড়তে পারি কি না। আমি বইয়ের পাতাগুলো ওর চোখের সামনে ধরলাম। জেনারেটর গভীর মনোযোগ দিয়ে লেখাগুলোর দিকে তাকাল এবং ওর চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। ও বলল, হ্যাঁ ইমরান, আমি বুঝতে পেরেছি এখানে কি লেখা আছে এবং আমাদের এখন ঠিক কি করতে হবে। তুমি আর দেরি না করে জলদি আমার পিঠে উঠে বসো। আমি বললাম, আরে দাঁড়াও, যাওয়ার আগে তামান্নাকে ঘুম পাড়িয়ে নিই। ও যদি হুট করে জেগে দেখে আমি ঘরে নেই, তবে ও খুব কাঁদবে। আর সত্যি বলতে কি জেনারেটর, এই কদিনে মেয়েটার আমার ওপর ভীষণ মায়া জন্মে গেছে। ও এখন আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে চায় না। ঠিক তখনই আমি যখন জেনারেটরের সাথে ফিসফিস করে কথা বলছিলাম, তামান্না হঠাৎ ঘুম ভেঙে আমাদের সামনে চলে এলো। ও জেনারেটরকে দেখে এতটাই ভয় পেয়ে গেল যে এক দৌড়ে এসে পেছন থেকে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। ও কাঁপতে কাঁপতে বলতে লাগল, বাঁচাও আমাকে, ও আমাকে মেরে ফেলবে। আমি ওর হাত দুটো আলতো করে ধরে বললাম, আরে না না, ও তোমাকে কিচ্ছু করবে না। ও আমাদের বন্ধু, তুমি ভয় পেও না, হাতটা ছাড়ো। আমার অভয় পেয়ে ও আস্তে আস্তে আমাকে ছাড়ল। আমি আবার ওর চোখের দিকে তাকিয়ে বললাম, দেখেছ, ও কিচ্ছু করছে না তোমায়। আমার কথা শুনে ও একটু শান্ত হল। আমি তখন ওকে খাটের দিকে নিয়ে গিয়ে বললাম, চলো, রাত অনেক হয়েছে, তুমি এবার ঘুমিয়ে পড়বে। ও মুখটা ছোট করে জিজ্ঞেস করল, তুমি কোথায় যাবে? আমি হাসার চেষ্টা করে বললাম, আমি কোথাও যাব না, এখানেই আছি, এখন লক্ষ্মীমের মতো ঘুমাও। ও বলল, ও আচ্ছা। এই বলে ও বিছানায় শুয়ে পড়ল। প্রতিদিনের মতোই আমি ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দেওয়ার পর ও গভীর ঘুমে তলিয়ে গেল। প্রতিদিন এভাবেই ওকে না ঘুমালে ও ঘুমাতে চাইত না। তামান্না পুরোপুরি ঘুমিয়ে পড়েছে নিশ্চিত হয়ে আমি খুব সাবধানে ওর মাথাটা আমার কোল থেকে সরিয়ে বালিশের ওপর রাখলাম। তারপর গায়ের চাদরটা ভালো করে টেনে দিয়ে ধীর পায়ে জানালার দিকে এগিয়ে গেলাম। এক মুহূর্তের জন্য ওর শান্ত ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মনে মনে এক অদ্ভুত টান অনুভব করলাম। কিন্তু এখন আমাদের মিশন শুরু করতে হবে। আমি আর দেরি না করে জানালার বাইরে এসে পক্ষীরাজ ঘোড়া জেনারেটরের পিঠে উঠে বসলাম। আর ও ডানা মেলে রাতের অন্ধকারের বুক চিরে আমাদের নিয়ে মেঘের দেশে মিলিয়ে গেল। আমরা সেই গহন জঙ্গলের ভেতর একটি অন্ধকার গুহার সামনে এসে পৌঁছালাম। জেনারেটর গুহার দিকে ইশারা করে বলল, ইমরান, এই গুহার ভেতরে একটি নীল রঙের অলৌকিক ফুল আছে। তুমি জাস্ট ওটাকে নিয়ে এলেই আমাদের কাজ সম্পন্ন হবে। সেই ফুলের পাপড়ি থেকে একটু মধু তোমার জিভে দিতে হবে, ব্যাস, তাহলেই তোমার ওপর থেকে তান্ত্রিকদের এই কালো জাদুর অশুভ প্রভাব কেটে যাবে। আমি আর দেরি না করে গুহার ভেতর ঢুকে গেলাম এবং অনেক খোঁজাখুঁজির পর সেই উজ্জ্বল নীল ফুলটি পেয়ে গেলাম। ফুলটি সাবধানে তুলে নিয়ে আমি আবার বাইরে এসে পক্ষীরাজ ঘোড়ার পিঠে উঠে বসলাম। জেনারেটর ডানা মেলে আকাশে উড়াল দিল, কিন্তু তখনই ঘটল এক চরম বিপত্তি। হঠাৎ করেই আমাদের পেছনে একদল হিংস্র কালোজিন তাড়া করতে শুরু করল। তারা আমাদের চারপাশ থেকে ঘিরে ধরল এবং বাতাসে এক ভয়ঙ্কর ঝড় তুলে জেনারেটরের ওপর আক্রমণ করল। সেই ঝড়ের তীব্রতায় আমি ভারসাম্য হারিয়ে পক্ষীরাজ ঘোড়ার পিঠ থেকে নিচে পড়ে যেতে লাগলাম। ঠিক মাটিতে আছড়ে পড়ার এক মুহূর্ত আগে আচমকা এক অলৌকিক হাত এসে আমাকে শূন্যেই ধরে ফেলল। অন্ধকারের কারণে
আমি দেখতে পাচ্ছিলাম না কে আমাকে বাঁচাল, কিন্তু সেই সত্তাটির শরীর থেকে তীব্র নূরের আলো, নুরালি আলো বের হচ্ছিল। সে আমাকে আলতো করে এনে আমার ঘরের জানালার পাশে নিরাপদ জায়গায় বসিয়ে দিল। এরপর সেই আলোকময় সত্তাটি আবার আকাশে ফিরে গেল এবং সেই কালো জিনদের সাথে এক ভীষণ ভয়ঙ্কর ও রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হল। তার হাতের এক একটি জাদুকরী আঘাতে জিনগুলো একে একে পুড়ে ছাই হয়ে যেতে লাগল। পুরো যুদ্ধ শেষ করে সব শত্রুকে খতম করার পর সেই নূরের আলোটি আবার এসে জেনারেটরের পিঠে চড়ে বসল। জেনারেটর তখন তীব্র গতিতে দৌড়াতে শুরু করল, কিন্তু সেই সত্তাটির শরীর থেকে এত প্রখর আলো ঠিকরে বের হচ্ছিল যে আমি ঠিকভাবে চোখ মেলতে পারছিলাম না। আমি বিস্ময় আর ভয়ে চিৎকার করে জিজ্ঞেস করলাম, কে আপনি? আমাকে বাঁচালেন কেন? কিন্তু কোনো উত্তর এলো না। আমি জেনারেটরকেও জিজ্ঞেস করলাম, কিরে জেনারেটর, এটা কে? জেনারেটরও তখন পুরোপুরি চুপ, কোনো কথা বলল না। কিছুক্ষণ পর তারা আমাকে নিয়ে কোথায় যেন উড়ে চলে গেল। ধীরে ধীরে সেই প্রখর আলোটা হালকা হয়ে নিভে আসতে লাগল। আমি তখন আস্তে আস্তে চোখ মেলে তাকালাম এবং যা দেখলাম তাতে আমার নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। আমার সামনে দাঁড়িয়ে আছে তামান্না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আরে তুমি কি সত্যিই তামান্না? ও মুচকি হেসে বলল, তোমার কি মনে হচ্ছে? আমি বললাম, হ্যাঁ, সত্যিই মনে হচ্ছে। ঠিক তখনই জেনারেটর আমাদের ইশারা করে সেখান থেকে ডানা মেলে নিজের রাজ্যে উড়ে চলে গেল, আর তামান্না আমার হাত শক্ত করে ধরে এক জাদুকরি টানে অন্য এক জায়গায় নিয়ে গেল। চারপাশটা শান্ত, একটা নদীর পাড়। আমি এই জায়গাটা আগে কখনো দেখিনি। আমি কিছুটা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলাম, এটা কোথায়? তামান্না শান্ত গলায় বলল, এটা জিন রাজ্য। আমি ভয়ে শিউরে উঠে বললাম, সর্বনাশ! এখানে তো জিনরা আমাকে এখনই মেরে ফেলবে। তামান্না গর্জে উঠে বলল, কার এত বড় সাহস, আসুক দেখি। ওর এই আত্মবিশ্বাসী রূপ দেখে আমার মনে খটকা লাগল। যে মেয়েটা একটু আগে বাচ্চার মতো আচরণ করছিল, তার মাথা এত দ্রুত কিভাবে ঠিক হয়ে গেল? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তামান্না, তোমার স্মৃতিশক্তি কিভাবে ফিরে এলো? আর তুমি এত শক্তিশালী কিভাবে হলে? তামান্না তখন খিলখিল করে হেসে উঠল। ও বলল, ইমরান, আমার স্মৃতিশক্তি কোনোদিন হারায়নি। এই সবটাই ছিল আমার আর জেনারেটরের একটা সাজানো প্ল্যান। আমি হতভম্ব হয়ে গেলাম। আমার মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছিল না। আমি শুধু ইশারায় জিজ্ঞেস করলাম, কিন্তু কেন? এই নাটকের কী দরকার ছিল? তামান্না আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কারণ আমি দেখতে চেয়েছিলাম তুমি একা নিজের জীবনকে বিপদ থেকে বাঁচাতে পারো কি না। আমি তোমার সাহস আর একা লড়ার ক্ষমতাটা পরীক্ষা করছিলাম। আমি অবাক হয়ে বললাম, ও আচ্ছা, এই ব্যাপার। ও তখন বলল, তুমি যে প্রতিদিন সকালবেলা তোমার ঘরের মেঝের এক কোণায় কিছুটা ছাই দেখতে পেতে মনে আছে? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, মনে আছে। আমি তো ভেবেই পাচ্ছিলাম না ওগুলো কোত্থেকে আসত। তামান্না বলল, তুমি যখন রাতে গভীর ঘুমে তলিয়ে থাকতে, ঠিক তখন কিছু ক্ষতিকর জিন তোমার ওপর আক্রমণ করার জন্য ঘরে আসত। আমি ওখানেই লুকিয়ে থেকে ওদেরকে মারতাম, আর ওগুলোই ছাই হয়ে মাটিতে পড়ে থাকত। তোমাদের বাড়িতে তান্ত্রিকদের অশুভ শক্তির অ্যাটাক হতে পারে, সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। আর এই কারণেই আমি আর জেনারেটর মিলে এই নাটকটা সাজিয়েছিলাম। সব জিন যেন মনে করে যে আমি সত্যি সত্যি স্মৃতিশক্তি হারিয়ে পাগল হয়ে গেছি। তারা যখনই ভাবল আমি দুর্বল, আর তখনই সুযোগ বুঝে আক্রমণ করতে এলো, আর আমি এক ঝটকায় সব কটাকে শেষ করে দিলাম। আমি ওর বুদ্ধির প্রশংসা না করে পারলাম না। এত বড় একটা বিপদ থেকে ও আমাকে আর আমার পরিবারকে আড়ালে থেকে রক্ষা করেছে। আমি ওর দিকে তাকিয়ে একটু হেসে বললাম, তা না হয় বুঝলাম, কিন্তু এতদিনে কি আমার মনের আসল কথাটা তুমি একটুও বুঝতে পেরেছ? তামান্না একটু দুষ্টুমি ভরা চোখে তাকিয়ে বলল, উহু, বুঝিনি তো। কি তোমার মনের কথা? আমি বললাম, তুমি নিজে না বললে কি আর আমি সহজে সব মুখ ফুটে বলতে পারি? আমার এই কথা শুনে তামান্নার চোখের ভাষা যেন এক নিমেষে বদলে গেল। ও আর কোনো লুকোচুরি না করে সরাসরি এসে আমাকে জড়িয়ে ধরল। ভীষণ আবেগ জড়ানো গলায় ও বলল, ভালোবাসি ইমরান, তোমায় অনেক ভালোবাসি। যেদিন পুকুর পাড়ে তোমায় প্রথম দেখেছিলাম, সেদিনই আমি তোমার সরলতার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমার এই মনটা তুমি সেদিনই চুরি করে নিয়েছ, এখন আমার শুধু তোমাকেই লাগবে। নদীর ধারের সেই শান্ত বাতাসে তামান্নার গলার আওয়াজটা যেন এক জাদুকরী সুরের মতো শোনাল। ও আমার হাত দুটো নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে বলল, বিশ্বাস করো, আমার এই ছোট্ট মনটা আজ থেকে তোমার কাছেই গচ্ছিত রেখে দিলাম।
তোমাকে সব বিপদ থেকে আগলে রাখব, সারা জীবন এভাবেই ভালোবাসব। তুমি যদি কোনোদিন আমার হাত শক্ত করে ধরো, আমি কথা দিচ্ছি কখনো তোমার সেই হাত আমি ছাড়ব না। জিন রাজ্যের সেই মায়াবী নদীর পাড়ে দাঁড়িয়ে চাঁদের আলোয় আমি তামান্নার দিকে তাকিয়ে রইলাম। আমাদের এই অদ্ভুত, রোমাঞ্চকর আর ভালোবাসার গল্পটা যেন এক নতুন মোড় নিল। আমিও তামান্নার হাতটা আরও শক্ত করে ধরে বললাম, সত্যি বলতে তামান্না, এই কদিনে আমিও তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছিলাম। আমিও তোমাকে অনেক ভালোবাসি, আর কখনো তোমার এই হাত ছেড়ে দেব না। আমার কথা শুনে খুশিতে ওর চোখে জল এসে গেল। জিন রাজ্যের সেই চমৎকার নদীর পাড়ে আমাদের ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হল। তার কিছুদিন পর তামান্নাকে সম্পূর্ণ মানুষরূপে আমি আমার বাবা মায়ের সামনে নিয়ে এলাম। বাবা মাকে আমাদের পেছনের সব সত্য ঘটনা আর ওর অবদানের কথা খুলে বললাম। বাবা মা প্রথম একটু ইতস্তত বোধ করছিলেন, কিন্তু তামান্নার ভদ্রতা, নম্রতা আর অসামান্য রূপ দেখে তারা আর না করতে পারলেন না। সত্যি বলতে, ওর মতো এত সুন্দর মেয়ে আমাদের পুরো গ্রামে আর একটিও ছিল না। তারপর সবার সম্মতিতে বেশ ধুমধাম করে আমাদের বিয়ে হয়ে গেল। আমাদের নতুন সংসার সুখে শান্তিতে কাটতে লাগল। দেখতে দেখতে বিয়ের 1 বছর কেটে গেল। আজ হুট করে ঘর থেকে মিষ্টি একটা গলার আওয়াজ ভেসে এলো, বাবা, আমাকে একটা চকলেট এনে দাও না। বন্ধুরা, গল্পটা তো এখানেই শেষ হলো, কিন্তু আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন রইল, এই শেষ লাইনে চকলেট চেয়ে বাবা বলে কে ডাকল? উত্তরটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে যাবেন। আশা করছি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে। এই গল্পের লেখক মোহাম্মদ ইমরান ভাইয়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যা তোমাদের এমন আরও নতুন চমৎকার গল্প পেতে সাহায্য করবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।